সবাইকে স্বাগত। মাছরাঙা রাতের সংবাদের সঙ্গে আছে আমি ইবতিসাম নাসিম। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভাড়া নিয়ে এখনও কন্ডাক্টরের সঙ্গে ঝগড়া করতে করতে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। বাড়তি ভাড়া নেওয়ার জরিমানা এড়াতে অনেক রুটেই আজ বাস কম দেখা যায়। এতে নতুন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস কম নামানোর অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মালিক সমিতি। 72 ঘন্টা পার হলে ধর্ষণ মামলা না নিতে বলা সেই বিচারকের ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। প্রধান বিচারপতি নির্দেশে এই বিচারকের ক্ষমতা কেড়ে নিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তাকে শোকজ করা হবে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় ওই বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়তে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দরে পণ্য হ্যান্ডেলিংয়ে 5 ধরনের সেবার মাশুল 23% হারে বাড়িয়েছে ডিপোর মালিকরা। এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়াকে অনৈতিক ও অন্যায় উল্লেখ করে তারা বলছেন, এতে আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এবার বিস্তারিত। বাসে বাড়তি ভাড়া আদায় বন্ধে আজও অভিযান চালিয়েছে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত। তবে জরিমানা এড়াতে বাস মালিক ও শ্রমিকরা রাস্তায় কম সংখ্যক বাস চালিয়েছেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। সকাল থেকেই রাস্তায় বাসের সংখ্যা কম। অনেকক্ষণ অপেক্ষার পর হঠাৎ দেখা মেলে নির্দিষ্ট গন্তব্যের একটি বাস। তাতেই ওঠার চেষ্টা। কেউ কেউ ঝুঁকি নিয়ে গেটের বাইরে ঝুলে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ চাইছে কিলোমিটার হিসেবে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হোক, কিন্তু বাস মালিকরা চাইছেন যাত্রী যেখানেই নামুক পুরো গন্তব্যের ভাড়া পরিশোধ করতে হবে। যেমন ইসিবি চত্বর থেকে কাকলী পর্যন্ত ভাড়া বিআরটিএর হিসেবে 10 টাকা, আর মালিক সমিতির হিসেবে তা 25 টাকা। কিলোমিটার হিসাবটা আসলে আমি জানি না, তো এটা আর কি আগে ছিল হলো এখান থেকে উঠলে ইসিবি যা নামলে 25 টাকা দিত। পুরো বাসের মধ্যে ভাড়ার কোনো চার্ট নাই। চার্ট কই? রাত্রে চার্ট নিচে চার্টটা লাগানো হয় না। ভাড়া আদায় করতে গিয়ে প্রতিদিনই যাত্রী কন্ডাক্টর বচসা পাচ্ছে। ইসিবি থেকে বনানীর ভাড়া কয় টাকা? এখন তো আর সিটিং সার্ভিস বলে কোনো কিছু নাই। আমি আসি মিরপুর 2 থেকে বনানী। আগে ছিল 20 টাকা, এখন 25 টাকা দিতে হচ্ছে। এবার চার্ট অনুযায়ী তো 16 টাকা আসে। জি, 25 টাকা নাও কেন? কোম্পানি এটা নির্ধারিত করে দিয়েছে। ভাড়া নৈরাজ্যের মধ্যেই রাস্তায় না নামিয়ে বিভিন্ন অলিগলিতে বাস বসিয়ে রেখেছে, আর এ কারণেই রাস্তায় বাসের সংখ্যা কম। আমরা যদি অথেন্টিক্যালি এরকম কোনো কোম্পানির নাম পাই যে ওই কোম্পানি গাড়ি বের করে নেয়, তাহলে আমরা সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি, ধীরে হলেও পরিস্থিতির উন্নতি ঘটছে। এখনো পর্যন্ত 8টা মামলা করেছি। তার মানে আমরা কিন্তু 25-30টা বাসকে কিন্তু চেকিং করে ফেলেছি। তো সেই তুলনায় 8টা মামলা হওয়া কিন্তু অনেক ইমপ্রুভে আমি মনে করি। ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণে আনতে সাধারণ যাত্রীরা বেগম রোকেয়া সরণি, ইসিবি, রামপুরা, এয়ারপোর্ট রোডেও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছেন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহারের বিচারিক ক্ষমতা সাময়িক প্রত্যাহার করা হয়েছে। রেইনট্রি হোটেলে আলোচিত ধর্ষণ মামলার রায়ের পর্যবেক্ষণে তিনি ঘটনার 72 ঘন্টা পর মামলা না নেওয়ার কথা বলেছিলেন। এদিকে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের 2টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ধর্ষিত হলে 72 ঘন্টা পর্যন্ত পাওয়া যায়। এই 72 ঘন্টার পরে যদি কোনো মেডিকেল টেস্টে এটা না আসার সম্ভাবনাই বেশি, যার কারণে 72 ঘন্টা পরে কোনো মামলা না নেওয়ার জন্য সে সুপারিশ করবেন, সেই কথাটা বলছে। গত 11ই নভেম্বর রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণে অভিযোগে করা মামলায় পর্যবেক্ষণ বলছিলেন আসামি পক্ষের আইনজীবী। এই পর্যবেক্ষণ নিয়ে সব মহলেই আলোচনা সমালোচনার ঝড় ওঠে।
আইনজীবী ও মানবাধিকার কর্মী সহ প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। এ নিয়ে মন্তব্য করেন আইনমন্ত্রীও, বলেন বিচারক কামরুন নাহারকে শোকজ করা হবে। এই পদক্ষেপটা নেওয়া প্রয়োজন ছিল, তার কারণ এই যে বক্তব্য, এই বক্তব্যটা অসাংবিধানিক এবং বেআইনি। এই দুটো জিনিস হওয়ার পরেও যদি সরকার নিশ্চুপ থাকতো এবং বিচার বিভাগ নিশ্চুপ থাকতো, তাহলে কিন্তু একটা ভুল মেসেজ জনগণের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেত। সকালে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নেয়ার কথা। অ্যাটর্নি জেনারেল জানান, ওই রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। ট্রায়াল কোর্ট ওই মামলা সম্বন্ধে কিছু বলতে পারেন, কিন্তু জেনারেল কোনো অর্ডার এভাবে দিতে পারেন না। সেটা উনি ওনার এখতিয়ারের বাইরে যেয়ে কাজ করেছেন এবং তার এই কাজের ফলে আমাদের যে বিচার যে ব্যবস্থা, এখানে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে পারে। তো ওনাকে ওনার বিচার কার্য থেকে সরিয়ে দিয়ে ওনাকে অ্যাটাচ করা হলো। অ্যাটাচ করার মানে হচ্ছে যে ওনাকে এখন প্রসিডিং আরম্ভ হবে, সুপ্রিম কোর্টে বলে দিবে, সেই অনুযায়ী প্রসিডিংটা ইনিশিয়েট হবে। অন্যদিকে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের 2টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে ব্লাস্ট। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমদানি রপ্তানি বাণিজ্যে শুরু হয়েছে জ্বালানির দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব। পণ্য হ্যান্ডেলিংয়ে 23% হারে মাসুল বাড়ানোর কথা জানিয়েছে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডিগুলো। এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দিয়ে তৈরি পোশাক সহ 38 ধরনের পণ্য আমদানি রপ্তানি হয় বেসরকারি আইসিডি বা কন্টেইনার ডিপোর মাধ্যমে। ডিজেলের দাম বৃদ্ধির পর কন্টেইনার ডিপোর মালিকরা 5 ধরনের সেবার মাসুল 23% হারে বাড়িয়েছেন। নীতিমালা অনুযায়ী এভাবে চার্জ বাড়ানোর সুযোগ না থাকলেও আইসিডি মালিকদের সংগঠন বিগডা বলছে খরচ সমন্বয় করতেই এটি করা হয়েছে। আমাদের বেসরকারি অবডকগুলোতে যেসব সেবা ডিজেলের সাথে সম্পৃক্ত, ডিজেল ইউটিলাইজেশনের সাথে সম্পৃক্ত, সেই সব সেবা খাতের চার্জ আমরা ঠিক 23% বাড়িয়েছি বিগত 4 তারিখ থেকে। সুতরাং এটা কোনো মূল্যবৃদ্ধি নয়, এটা হচ্ছে আমাদের রেটের সমন্বয় ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে। বিজিএমইএ বলছে কোনো রকম আলোচনা ছাড়া বিগডার এই সিদ্ধান্ত অনৈতিক ও অন্যায়। আমদানি রপ্তানি বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলছেন তারা। ওরা গভর্নমেন্টের সাথে বসে নাই, বাণিজ্য মন্ত্রণালয়কেও জানায় নাই, এটা এনবিআরকেও জানায় নাই। হঠাৎ করে অবডকের চার্জটা আমাদের ম্যানুফ্যাকচারের উপর তুলে দিচ্ছে। যদি একটা ন্যায়ভাবে আসতো তাহলে আমরা এটা ভবিষ্যতে বায়ারকেও বলতে পারবো, বা আমাদের একটা টাইম ফ্রেম। আমরা এই অর্ডারগুলো নিয়েছি 3 মাস আগে, তখন তো আমরা এই ক্যালকুলেশন, এই বৃদ্ধির ক্যালকুলেশনটা করি নাই। তো এটাও সম্পূর্ণ অনৈতিক এবং ব্যবসাটা আসলে এখন কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ীরা বলছেন ক্রেতাদের নির্ধারিত আইসিডিতে পণ্য পৌঁছে দেয়া তাদের দায়িত্ব, এর পরের দায়িত্ব বায়ার ও তাদের এজেন্টদের, তাই বাড়তি চার্জ তারা দেবেন না। অবডকে কিন্তু চার্জটা কিন্তু চাইলে বায়ার থেকে নিতে পারে, কারণ অর্ডারগুলো কিন্তু ওরা এই যে আপনার শিপিং লাইন, এরা কিন্তু কার্গোটা নিচ্ছে কিন্তু আমাদের থেকে, বাট পেমেন্টটা নিতে চাচ্ছে, ব্যবসাটা নিচ্ছে কিন্তু বায়ারদের থেকে। কিন্তু বায়ারদের থেকে যখন ব্যবসাটা নিচ্ছে তখন ওরা যত কম কম্পিটিশনে কম পয়সা নিতে পারে ওরা নেয়, এবং বাড়তি যে চার্জটা আসে কিন্তু এটা সবগুলো আমাদের ম্যানুফ্যাকচারের উপরে দিয়ে থাকে। এই জিনিসটা কিন্তু আমাদের বোধগম্য না, কেন আমরা এই চার্জটা দিব। চট্টগ্রামে বেসরকারি 19টি অফডক বছরে প্রায় 10 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে এবং দেশের প্রায় 90% পণ্য রপ্তানি এই অফডকগুলোর মাধ্যমে হয়। নতুন চার্জ কার্যকর হলে 20 ফুট আকারের কন্টেইনারে খরচ 4140 টাকা থেকে বেড়ে 5092 টাকা হবে। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেওয়া হয়েছে সিসিইউতে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। শুক্রবার রাত থেকে অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে গতকাল সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত দেন। প্রথমে ক্যাবিনে রাখা হলেও আজ তাকে নেওয়া হয় সিসিইউতে। এর আগে টানা 26 দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে 7ই নভেম্বর বাসায় ফেরেন খালেদা জিয়া। এদিকে খালেদা জিয়ার অবস্থা ভালো নয় উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাস এবং সময় কমিয়ে কিছুটা নতুন পদ্ধতিতে নেওয়া হচ্ছে এই পরীক্ষা। একদিনে 2টি করে পরীক্ষাও নেওয়া হবে এবার। আরও জানাচ্ছেন মৌমিতা জান্নাত। সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও 9টা বাজতেই পরীক্ষা কেন্দ্রগুলোর সামনের চিত্র ছিল এমন। পরীক্ষার্থী এবং অভিভাবকরা মিলে রীতিমতো ভিড় জমিয়ে ফেলেছেন। অটো পাস না দিয়ে শেষ পর্যন্ত পরীক্ষা হচ্ছে, তাতেই খুশি বেশিরভাগ শিক্ষার্থী। পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই হচ্ছে বলে খুশি অভিভাবকেরাও। স্কুল খোলার পর আমাদের প্রিপারেশন অনেক আলহামদুলিল্লাহ এখন ভালো, ইনশাআল্লাহ ভালো একটা পরীক্ষা দিতে পারবো। তো আমাদের যদি জেএসসির রেজাল্টের প্রভাবটা না পড়তো তাহলে বেশি ভালো হতো। আমার মনে হচ্ছে অটো পাসের চেয়ে এই পরীক্ষা যে 3টা নেওয়া হচ্ছে এই 3টা পরীক্ষা এবার নেওয়া ভালো। সুস্থভাবে ভালোভাবে বাচ্চারা পরীক্ষা দিতে পারে, এদিকে সবাই একটু দৃষ্টি রাখে আর কি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে এবারের পরীক্ষা। তবে প্রথম দিনে ইংরেজি সংস্করণ প্রশ্নপত্রে নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল পরীক্ষার নম্বর, সময় এবং কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তা ভুল লেখা ছিল। রাজধানীর উইলস লিটল স্কুল কেন্দ্রে এই প্রশ্নপত্র সরবরাহ করা হলে বিভ্রান্তি তৈরি হয়। তবে সব মিলিয়ে পরীক্ষা ভালোই হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। খালি এমসিকিউতে একটু সময়ের অভাব লেগেছে, কিন্তু তাছাড়া এত সমস্যা হয় নাই। প্রশ্নটা কিন্তু খুব বেশি সহজ যে হয়েছে সেটা বলা যাবে না, বেশ মোটামুটি স্টাইলেই পরীক্ষা হয়েছে। নৈর্ব্যক্তিকের জন্য আর কি টাইমটা একটু শর্ট হয়ে গেছে মনে হচ্ছে, কারণ বাস বেছে বেছে 12টা দিতে হবে। বাহিরের যদি নিরাপত্তার দিকটা চিন্তা করে একটু মানে ডিস্টেন্সটা ঠিক রাখা যেত বাহিরের দিকটা, তাহলে আরো ভালো হতো। এদিকে সকালে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রে যান। এ সময় তিনি প্রশ্ন ফাঁসের চেষ্টা এবং এ বিষয়ে গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এটিতে কোনো সন্দেহ নেই। ঢাকা, দিনাজপুর, বরিশাল, মেহেরপুর, চট্টগ্রাম, হিলি সহ সারা দেশেই স্বাস্থ্যবিধি মেনে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট 22,27,113 জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে 1,79,334 জন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। শিক্ষার পর এবার চোখ দেয়া যাক স্বাস্থ্যখাতে। করোনা থেকে সেরে ওঠাদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেড়েছে অন্তত 5%। যাদের আগে থেকেই ছিল তাদেরও বেড়েছে জটিলতা। অনেকের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাপনাতেও আনতে হচ্ছে পরিবর্তন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মাহমুদ কমলের বিশেষ রিপোর্ট। 34 বছর বয়সী লতা আক্তার বছর খানেক ধরে ডায়াবেটিসের লক্ষণ উপসর্গ থাকলেও বুঝতে পারেননি। 3 মাস আগে যখন ধরা পড়ে তখন ইনসুলিন ছাড়া পথ ছিল না। এমন অবস্থা অনেকেরই। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সমীক্ষা বলছে আক্রান্তদের অর্ধেকই জানেন না তারা ডায়াবেটিস নিয়ে চলছেন। প্রচুর পানির পিপাসা হইতো, তা আমি মনে করতাম যে হয়তো রান্না টান্না করি গরমের কাছে থাকি তার জন্য এরকম, কিন্তু হাত পা কাঁপতো। তারপর আমি বারডেমে গেছি, বারডেম থেকে আমাকে ওষুধ লেখা দিছে, ইনসুলিন লেখা দিছে। আমি তো বুঝতেই পারি না যে আমার ডায়াবেটিস। ব্লাড পরীক্ষা করাতে এটা রিপোর্টটি আইসে অন করে আমরা তো ডায়াবেটিস প্রচুর খারাপ। 4 বছরই মনে করেন ডায়াবেটিসটা চলতেছে। হার্টে একটু সমস্যা দেখা দিছে, আর মনে করেন অনেক সময় পানি পিপাসা লাগে, পাগুলা কাঁপতো আর মাথা খারাপ লাগতো বেশি, আর গাড় ব্যথা করে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপোর্টের সবশেষ 2017-2018 সালের জরিপ বলছে দেশে ডায়াবেটিস আক্রান্ত রোগী 1,10,00,000, যেখানে 18 থেকে 34 বছর বয়সী 26 লাখ আর 35-এর বেশি বয়সীদের সংখ্যা 84 লাখ। এরই মধ্যে নতুন সতর্কবার্তা দিলেন চিকিৎসকরা। করোনা থেকে সেরে ওঠাদের 5% বেড়েছে ডায়াবেটিসের ঝুঁকি। চিকিৎসা ব্যবস্থাপনাতেও আনতে হচ্ছে পরিবর্তন। করোনা পরবর্তী সময়ে মানুষের যেহেতু কিছুটা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি রয়েছে, প্লাস করোনার জন্য কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বাড়ছে। সুতরাং অবশ্যই ডায়াবেটিসের রোগী আমার ধারণা বাংলাদেশে 5 থেকে 10% বৃদ্ধি পাবে। আগে থেকে ডায়াবেটিস ছিল না, করোনা হওয়ার জন্য ডায়াবেটিস হচ্ছে। এটা একটা যেহেতু স্পেশাল সিচুয়েশন, এখানে চিকিৎসা কিছু মডিফাই করতে হয়। অল্প অল্প থাকে, কোনো ওষুধ লাগে না। করোনার পরে তাদের ওষুধ লাগার সম্ভাবনা থাকে। যাদের ওষুধ লাগে তাদের ইনসুলিনে চলে যেতে হয়, যাদের 50 ইউনিট ইনসুলিন লাগে তাদের 100 ইউনিট ইনসুলিনে চলে যায়। তার মানে এটা বোঝা যাচ্ছে যে করোনা পরবর্তীতে যে ডায়াবেটিসের প্রকোপ সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। চিকিৎসকরা বলছেন অসংক্রামক এই জটিল রোগটি 78%ই প্রতিরোধযোগ্য যদি নেওয়া যায় আগাম ব্যবস্থা। বাংলাদেশের যেহেতু অর্ধেক মানুষ জানেই না, একটা বড় সংখ্যক জনগোষ্ঠী কিন্তু ডায়াবেটিস চিকিৎসা সেবা আওতা বাইরে থেকে যাচ্ছে। ডায়াবেটিস যদি ধরা না পড়ে তাহলে কিন্তু আপনার রোগী যখন জটিলতা নিয়ে আমাদের কাছে আসে
তখন আসলে এটা রোগীর জন্য খুবই কষ্টসাধ্য এবং ক্ষেত্র বিশেষে ব্যয়বহুল বটে। খাদ্যাভ্যাস সহ সুশৃঙ্খল জীবনযাপনই পারে ডায়াবেটিস আক্রান্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। নানা আয়োজনে দেশে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। সে উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেয় হাসপাতালটির এন্ডোক্রাইনোলজি বিভাগের চিকিৎসক, নার্স সহ হাসপাতালের পরিচালক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। র্যালির সহযোগীর পৃষ্ঠপোষক ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জিরো ক্যাল হাতে সুস্থতার সাথে স্লোগান নিয়ে বিনামূল্যে স্কয়ার গ্রুপের প্রত্যেক কর্মীর ডায়াবেটিস, রক্তচাপ ও ওজন পরীক্ষা করা হয়। স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে জানানো হয়, ডায়াবেটিস, হৃদরোগ, ওজন বেড়ে যাওয়ার মতো স্বাস্থ্য সমস্যা নিয়ে সচেতনতা সৃষ্টি করতে কাজ করছে তারা। চিনির স্বাদ, ক্যালোরি বাদ স্লোগান নিয়ে দীর্ঘদিন ধরেই বাজারে মিলছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তৈরি পণ্য জিরো ক্যাল। দেশে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই জোরালো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তা ভয়াবহ রূপ নেবে। ডায়াবেটিস দিবসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশের আয়োজিত এক সেমিনারে এমনই মত দেন চিকিৎসকরা। বাংলাদেশে ডায়াবেটিস বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশের ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক AK আজাদ খান। বারডেম জেনারেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফারুক পাঠানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম। অনুষ্ঠানে ডায়াবেটিস ক্ষেত্রে দেশের শীর্ষ তরুণ গবেষকদের সম্বর্ধনাও দেয়া হয়। সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাসের নতুন ভাড়া নিয়ে ঝগড়া চলছে। বাড়তি ভাড়া নেওয়ার জরিমানার ভয়ে ঢাকার রাস্তায় কমে গেছে বাস যাত্রীদের নতুন ভোগান্তি। 72 ঘন্টা পার হলে ধর্ষণ মামলা না নিতে বলা সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহার। রেন্ট্রিতে ধর্ষণ মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। এবং ডিজেলের দাম বৃদ্ধিতে চট্টগ্রাম বন্দরে বাড়ল পণ্য হ্যান্ডেলিংয়ের সেবার মাশুল। আমদানি রপ্তানিতে পড়েছে নেতিবাচক প্রভাব, বলছেন ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের অনুষ্ঠান। যাওয়ার আগে মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই কিন্তু যথেষ্ট নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। মাস্ক পরুন, সচেতন থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।